সবাই কি করছো? চা খাওয়া হয়ে গেল বিকেলের? এখন আমি খাইনি, খাবো। ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি। ছোটবেলার গল্প নিয়ে চলে আসলাম। ছোটবেলাটা অ্যাকচুয়ালি বয়স যত এগোচ্ছে, ছোটবেলাটা মাঝে মাঝে খুব নাড়া দেয়। ছোটবেলাতে আমাদের এইসব ইন্টারনেট ছিল না, সবাই জানো, মোবাইল ছিল না। এখন ভাবি তো কিভাবে আমরা সময়গুলো কাটিয়েছি, এখন মোবাইল ছাড়া চলতে পারি না। অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেছে, ভীষণ একটা অদ্ভুত নেশা। তুমি কি সুন্দর কাটিয়েছি। আমি তো আমি তো জেনারেলি আমি ছোটোবেলায় তো আমি আমার জায়গাটা একটু গ্রাম গ্রাম মতো ছিল। তো আমি তো মাঠে ঘাটে ঘুরেছি, সাইকেল শিখেছি, তবে ব্রতচারী করতে যেতাম। তবে ওই একটা তখন কিন্তু একটা ছিল, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে। একদিন আমি সন্ধ্যের থেকে একটু দেরি হয়েছিল, মা বাইরে দাঁড় করে রেখেছিল। কি কান্না, সে ভয়ে সামনের বাড়ি থেকে এক জেঠি থাকতেন, উনি এসে সে মাকে বকাঝকা দিয়ে আমাকে ঢোকালেন। কিন্তু এখন তো আমি দেখি বাচ্চাদের খেলার কোনো সিস্টেম নেই, সময় নেই, যখন তখন খেলছে, কি জানি কখন পড়ানো হতো তাই। কিন্তু আমাদের একটা সিস্টেমে ছিল লাইফটা। এই হোক, তখন ওই স্কুল লাইফে অনেকেই করেছো তোমরা। তা আমি আমার বন্ধুদের তোরা বলছি, বাকিদের যারা আমার বয়স্ক বন্ধু আর তাদের তুমি বলছি। যাই হোক, তখন আমরা স্কুল থেকে কম্পিটিশনে নাম দিয়ে দিতাম। আবৃত্তি চলে যেতাম, ডান্সটা তো শিখতামই। আবৃত্তি কম্পিটিশনে চলে যেতাম, ডিবেট কম্পিটিশনে চলে যেতাম। তো মা বাবাও বিরক্ত হতো না, ঠিক নিয়ে যেত, বাবা মা নিয়ে চলে যেত। আর প্রাইজ পাওয়ার কোনো একটা এক্সপেকটেশন কিছু ছিল না, যে প্রাইজ পাবো তাই যাচ্ছি এরকম। আর কোনো প্রফেশনাল ট্রেনিংও ছিল না। আমার বাংলা টিচার ছিলেন অলোক কাকু, অলোক রঞ্জন ঘোষ। উনি আগরপাড়ায় থাকেন, আগরপাড়ায় যারা থাকে সবাই জানছেনও। ওনার কাছে জাস্ট কম্পিটিশনে যাওয়ার আগে একটু আমি ঝালিয়ে নিতাম কবিতাগুলো। তো চলে যেতাম, বলে চলে আসতাম। প্রাইজ তারপরে পেয়েছি কয়েকটা জায়গায় প্রাইজ পেয়েছি, এমন নয় যে পাইনি, পেয়েছি বেশ কয়েকটা জায়গায়, আবার পাইও নি। পরে খবর পেতাম যে প্রাইজ পেয়েছি, প্রাইজ আনতে যেতাম। তো এরকম আমাদের পাড়া থেকে একবার একটা কম্পিটিশন হলো। তা আমি নাম দিয়েছি, পাড়াতে আবার ভয় করছে সব চেনাশোনা। তা আমাদের বাড়ির পাশে তো প্রাইমারি স্কুল ছিল, ওখানে কম্পিটিশনটা হয়েছিল পাড়ার ক্লাব থেকে। তো ওখানে আমি ওই আমাদের একটা যে গ্রুপ ছিল, আমি তখন 9-10 এরকম একটা কিছু পড়ি আর কি। তা আমাদের গ্রুপে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসি কবিতাটা বলেছিলাম। আমি তো বলে বাড়ি চলে এসেছিলাম। পরে অ্যানাউন্স হচ্ছে যে আমার নাম, আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। সেইখানে যে ফার্স্ট প্রাইজ পেয়েছিল গার্গী বলে, একটি মেয়ে, তোমরা যারা দেখছো জানো, গার্গী যদি দেখছিস, তুই দেখিস, কমেন্ট করিস বা পরে দেখলেও করিস। আমার একটা জুনিয়র ছিল, ও একটা কবি সুকান্ত ভট্টাচার্যের একটি অনবদ্য কবিতা আবৃত্তি করেছিল, একটি মোরগের আত্মকথা। সে এত সুন্দর বললো না, বলে যখন বেরিয়ে গেল, আমার তারপরে টান ছিল। আমি না হাঁ করে মানে চুপ করে আছি, এবং জাজরাও ভীষণ স্পেল বাউন্ড হয়ে গেছিলো। তো ফার্স্ট প্রাইজ পেয়েছিল, তা আমার ভাগ্যে সেকেন্ড প্রাইজ জুটেছিল আর কি। যাই হোক, তা আমি না ভাবছি এরপর আমি কি বলবো, কি লাভ বলে। যাই হোক, তারপরে আমি সাহস করে বলেছিলাম, এই আর কি। তা ওই কবিতাটাই ভাবছি আজকে তোমাদের সামনে বলবো, মানে ওই আর কি বলার চেষ্টা করব। গার্গী তুই দিয়ে দেখিস, কমেন্ট করিস, খুব মনে পড়ছে সেই সময়ের কথা। ঠিক আছে, তাহলে দেখছি বলি। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের আত্মকথা। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায়, আরও 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ। ভোর থেকে সন্ধে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সে বিরাট শক্ত ইমারত। তারপরে শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে থাকলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপরে একসময় আস্তা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবার তাড়া খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ গলা উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতরে রাশি রাশি খাবার। তারপরে সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল।
একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা কাপড়ে মোড়া খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে।